বৈযুগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উইলিয়াম বাইনামের বই আ লিটল হিস্ট্রি অফ সায়েন্স। বইটির আজ নবম পর্ব। অধ্যায় ২৪, আমাদের গ্রহের ইতিহাস। প্রাচীন প্রাণীদের জীবাশ্ম অস্থি উন্মোচন সামগ্রিক কাহিনীটির শুধু একটি অংশ। পাহাড়ি এলাকায় হাঁটার সময় আপনি অবশ্যই কোনো উপত্যকা লক্ষ্য করেছেন, যার মধ্য দিয়ে একটি নদী অথবা পানির স্রোত প্রবাহিত হচ্ছে। পাহাড় এবং পর্বত উপত্যকা ঘিরে থাকে। পৃথিবীর কিছু এলাকায়, ধরুন সুইজারল্যান্ডের আলপসে, বিস্ময়করভাবে পর্বতগুলো খুব উঁচু আর উপত্যকাগুলো খুব বেশি গভীর হতে পারে। কিভাবে পৃথিবীর এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছিল? পর্বতমালা আর উপত্যকা এখন যেমন আছে সেগুলো সবসময়ই এরকম থাকতে পারে না, যেহেতু ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নদী আর হিমবাহের কারণে ভূপ্রকৃতি প্রতি বছরই পরিবর্তিত হয়। কোনো একটি বছরে পরিবর্তন খুব সামান্য হতে পারে, কিন্তু এমনকি আপনার জীবদ্দশায় দৃশ্যমান কিছু পরিবর্তন ঘটে। উপকূল রেখায় ক্ষয় হয়, বাড়িঘর কখনো গ্রাস করে নেয় সমুদ্র। এটাকে বেশ কিছু অথবা বহু প্রজন্মের পরিমাণ সময় দিয়ে গুণন করুন। পরিবর্তন আরও বিশাল হবে। বড় মাত্রার ভূমিকম্প, আগ্নেয়গিরি ও সুনামি নতুন কোনো ঘটনা নয়। মাউন্ট ভিসুভিয়াস ৭৯ খ্রিস্টাব্দে ইতালির নেপলসের কাছে এই আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত হয়েছিল। এ পর্বতের নিচে অবস্থিত পম্পেই নামের একটি শহরকে এটি পুরোপুরিভাবে এর লাভার নিচে সমাহিত করেছিল, বহু মানুষের প্রাণ হরণ করে। এবং আগ্নেয় লাভা ও ছাই নাটকীয়ভাবে উপকূল রেখাটিকে পরিবর্তন করেছিল। আজ আপনি পম্পের রাস্তা দিয়ে হাঁটতে পারেন, যে শহরটিকে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে সেখানে জমে থাকা ছাই আর ঝামা পাথরের নিচ থেকে উন্মোচিত করা হয়েছে। বহু মানুষই ভেবেছিলেন এইসব নাটকীয় ঘটনাগুলোর অর্থ কি। কেউ কেউ ভেবেছিলেন এগুলো সব অতি প্রাকৃত কোনো ঘটনা। কিন্তু সপ্তদশ শতাব্দীর শেষের দশকগুলো থেকে পর্যবেক্ষকরা পৃথিবীকে প্রাকৃতিক ইতিহাসের একটি বিষয় হিসেবে অধ্যয়ন করতে শুরু করেছিলেন। আধুনিক ভূতত্ত্বের জন্ম হয়েছিল যখন তারা ৩টি সমস্যার সমাধান নিয়ে সংগ্রাম করেছিলেন। প্রথমটি ছিল ইতিহাস বোঝার নতুন একটি উপায়। অতীতে ইতিহাস বলতে আসলে বোঝাতো বিবরণ। প্রাকৃতিক ইতিহাস ছিল কেবল পৃথিবীর এবং এর উপর যা কিছু আছে তার একটি বিবরণ। ক্রমান্বয়ে ইতিহাস তার আধুনিক অর্থটি অর্জন করেছিল। সময়ের সাথে পরিবর্তন। কিছু জিনিসের খুব দ্রুত পরিবর্তনের সাথে আমরা অভ্যস্ত। কাপড়, সঙ্গীত, চুল কাটার শৈলী, গালি এবং কম্পিউটার ও মোবাইল ফোন সংক্রান্ত যে কোনো কিছুই। আমরা যখন ১৯৫০-এর দশকের কোনো ছবিতে মানুষদের দেখি, ভাবি সে সময় তারা দেখতে কত ভিন্ন ছিলেন। এটি আসলে নতুন কিছু নয়। যেমন রোমানরা প্রাচীন গ্রিকদের চেয়ে ভিন্নভাবে কাপড় পরতেন, কিন্তু পরিবর্তনের গতি এখন আরও দ্রুততর। সে কারণে আমরা পরিবর্তনকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করিনি। ইতিহাস হচ্ছে সে পরিবর্তনেরই অধ্যয়ন। দ্বিতীয় সমস্যাটি ছিল সময় সংক্রান্ত। অ্যারিস্টটল অনুমান করেছিলেন পৃথিবী চিরন্তন এবং সবসময় এটি এমনই ছিল, যেমনটা তার জীবদ্দশায়। প্রাচীন চীনা আর ভারতীয় বিজ্ঞানীরা আরও বিশ্বাস করতেন যে আমাদের এই পৃথিবী অনেক প্রাচীন। পৃথিবী সম্বন্ধে খ্রিস্টীয় ও ইসলামী দৃষ্টিভঙ্গি আসার পর সময়ের পরিমাণটি সংকুচিত হয়ে পড়েছিল। ১৬৪২ খ্রিস্টাব্দে লেখক স্যার টমাস ব্রাউন বলেছিলেন, সময় আমরা হয়তো বুঝতে পারব এটি আমাদের চেয়ে ৫ দিন বড়। তিনি যা বোঝাতে চেয়েছিলেন সেটি হচ্ছে বাইবেলের বুক অফ জেনেসিস, যা সৃষ্টির কথা বলেছে, যেখানে ঈশ্বর আদম ও হাওয়াকে সৃষ্টি করেছিলেন ৬ষ্ঠ দিনে। এর আগের ৫ দিনে পৃথিবী, আকাশ, নক্ষত্র, সূর্য, চাঁদ আর সব উদ্ভিদ ও প্রাণীদের সৃষ্টি করা হয়েছিল। ব্রাউনের মতো খ্রিস্টানদের কাছে আমাদের গ্রহ ও পৃথিবী সৃষ্টি করা হয়েছিল স্বর্গের উদ্যানে আদম ও হাওয়ার প্রথম ভোর দেখার মাত্র কয়েকদিন আগে। আপনি যদি মনোযোগ দিয়ে বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্টে বর্ণিত আদম ও হাওয়ার সব উত্তরসূরিদের বয়স যোগ করেন, সেটি এ প্রথম দম্পতি কখন বেঁচেছিলেন তার একটি আনুমানিক সময়কাল সম্বন্ধে আপনাকে ধারণা দিতে পারে। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি একজন আইরিশ আর্চবিশপ ঠিক সে কাজটি করেছিলেন।
তার হিসাব নিকাশের উপসংহার ছিল পৃথিবীর সৃষ্টি হয়েছে 4004 খ্রিস্টপূর্বাব্দের 22 অক্টোবর। যদি আরও সুনির্দিষ্ট করে বলতে হয়, সেদিন সন্ধ্যায়। আর্চবিশপ আশারের গণনা 1650-এর দশকে বহু খ্রিস্টানই গ্রহণ করতে পারেননি, কিন্তু যে মানুষগুলো জানতে চেয়েছিলেন কিভাবে ভূতাত্ত্বিক পরিবর্তন আর বৈশিষ্ট্যগুলো সৃষ্টি হয়েছে, তাদের জন্য সেটি ব্যাখ্যা করা বেশ কঠিন ছিল। যেমন ধরুন, কিভাবে নদীর উপত্যকাগুলো ধীরে ধীরে সৃষ্টি হতে পারে যদি পৃথিবীর বয়স 6000 বছরেরও কম হয়ে থাকে। এছাড়া এই সীমিত পরিমাণের সময়ের ধারণাটি দ্বারা মহাসাগর আর সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে পর্বতের চূড়ায় কিভাবে সামুদ্রিক প্রাণীর খোলস পাওয়া যেতে পারে সেটি ব্যাখ্যা করতে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। সর্বোপরি ভূতাত্ত্বিকদের যা প্রয়োজন ছিল সেটি হচ্ছে আরও সময় খুঁজে বের করা, যখন পৃথিবীর অস্তিত্ব ছিল। তখনই কেবল তাদের পর্যবেক্ষণ করা বিষয়গুলোকে কোনো এক ধরনের যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা সম্ভব হতে পারে, এবং এটাই তারা করেছিলেন। সপ্তদশ শতকের শেষের দশকগুলো থেকে প্রকৃতিবিদরা যুক্তি দিতে শুরু করেছিলেন পৃথিবীকে অবশ্যই আষাঢ়ের প্রস্তাবিত মাত্র কয়েক হাজার বছরের চেয়ে আরও অনেক বেশি প্রাচীন হতে হবে। এর কয়েক দশক পরে কোর্ট দ্য বুফে 19তম অধ্যায়ে যে পথপ্রদর্শক প্রাকৃতিক ইতিহাসবিদদের সাথে আমাদের দেখা হয়েছিল, তিনি একটি পদ্ধতি উদ্ভাবন করেছিলেন যা কসমোলজি অর্থাৎ মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান আর ভূতত্ত্বকে যুক্ত করেছিল। তার কসমোলজি ধারণায় পৃথিবী মূলত ছিল খুবই উত্তপ্ত একটি গোলক, সূর্যের একটি নিক্ষিপ্ত অংশ যা ধীরে ধীরে শীতল হয়েছিল এবং জীবনের প্রতিপালন সেখানে সম্ভব হয়ে উঠেছিল। সূর্য থেকে পৃথিবী বিচ্ছিন্ন হওয়ার এই ঘটনাটি কখন ঘটেছিল? প্রায় 80,000 বছর আগের কোনো একটি সময়ে এটি ঘটেছিল বলে তিনি অনুমান করেছিলেন, এবং চার্চের ক্ষোভ এড়াতে শব্দ ব্যবহারে তিনি খুব সতর্ক ছিলেন। তৃতীয় সমস্যাটি ছিল পাথর আর খনিজের প্রকৃতি বোঝা। সব পাথর এক নয়, কোনোটি শক্ত, কোনোটি নরম আর ভঙ্গুর। এগুলো তৈরি করে নানা ধরনের পদার্থ এবং এদের বয়সও ভিন্ন অনুভূত হতো। পাথর ও খনিজের নামকরণ ও বিশ্লেষণ, সেগুলো অধ্যয়ন করা ভূতাত্ত্বিকদের পৃথিবীর ইতিহাসের একটি দৃশ্য নির্মাণ করার সুযোগ করে দিয়েছিল। আব্রাহাম ওয়ের্নার, জন্ম 1789 সালে, মৃত্যু 1817 সালে, জার্মানিতে প্রাথমিকভাবে এ বিষয়টি নিয়ে প্রচুর কাজ করেছিলেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন এবং খনি খননের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ভূত্বকের নিচে গভীরে অবস্থিত খনিগুলোর সে উপাদানগুলোর নমুনা সরবরাহ করে বিজ্ঞানীদের সহায়তা করেছিল, যা পৃথিবী পৃষ্ঠে সহজলভ্য ছিল না। ওয়ের্নারের পাথর সংক্রান্ত শ্রেণীবিন্যাসটি শুধু এগুলোর গঠনগত উপাদানের উপর ভিত্তি করেই ছিল না, তিনি সেগুলোর আপেক্ষিক বয়সও তার পদ্ধতিতে যুক্ত করেছিলেন। সবচেয়ে প্রাচীন ছিল খুবই কঠিন এবং যেখানে কখনো জীবাশ্মই পাওয়া যায় না। এভাবে নির্দিষ্ট কোনো একটি এলাকায় যে ধরনের পাথর পাওয়া যায় সেটি অন্য কোনো জায়গার সাপেক্ষে সে জায়গাটি কত প্রাচীন সে বিষয়ে একটি ধারণা দেয়। নিচের দিকে খনন করলে, যেখানে পাথরের স্তর এবং মাটি, ভূতাত্ত্বিকরা যাকে স্ট্রাটা বলেন, জীবাশ্ম ধারণ করে, এগুলো সে জীবাশ্ম এবং ভূত্বকের যে স্তরে জীবাশ্মটি পাওয়া গেছে তাদের আপেক্ষিক বয়স সম্বন্ধে একটি ধারণা দেয়। যে ব্যক্তি প্রদর্শন করেছিলেন এ ধরনের সময় নির্ধারণ করা বা ডেটিং প্রক্রিয়ায় জীবাশ্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, তিনি ছিলেন একজন ভূমি জরিপকারী, উইলিয়াম স্মিথ, জন্ম 1769 সালে, মৃত্যু 1839 সালে। 19বিংশ শতকের শুরুর দিকে স্মিথ ব্রিটেনের খালগুলো নির্মাণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রেলপথ আসার আগে পানিপথই মালামাল পরিবহনের সবচেয়ে সেরা উপায় ছিল, বিশেষ করে ভারী কিছু, যেমন কয়লা। স্মিথ বহু মাইল ভূমি জরিপ করেছিলেন এবং কোনো একটি নতুন খালের জন্য সেরা পথ কোনটি হবে সে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছিলেন। যখন তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের ভূতাত্ত্বিক মানচিত্রটি তৈরি করেছিলেন, ক্রমান্বয়ে তিনি অনুধাবন করেছিলেন ভূত্বকের কোনো একটি স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি শুধু এর ধারণকৃত পাথরের প্রকৃতির মধ্যে সীমিত নয়, এছাড়া কী ধরনের জীবাশ্ম সেখানে পাওয়া যেতে পারে সেটিও গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য ছিল। পৃথিবীর ইতিহাসের একটি সম্প্রসারিত সময়সীমা
বিভিন্ন ধরনের পাথর সম্বন্ধে ভালো বোঝাপড়া এবং জীবাশ্মের গুরুত্ব সম্বন্ধে স্মিথের অন্তর্দৃষ্টিগুলো ব্যবহার করে ভূতাত্ত্বিকরা পৃথিবীর ইতিহাস পড়ার চেষ্টা শুরু করতে পেরেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শুরুর দশকগুলোয় বেশিরভাগ ভূতাত্ত্বিক ছিলেন ক্যাটাস্ট্রোফিস্ট, যারা ক্যাটাস্ট্রোফিজম ধারণার অনুসারী ছিলেন, অর্থাৎ পৃথিবীর ভূপ্রাকৃতিক রূপটি পেয়েছে আকস্মিক, স্বল্পস্থায়ী ও তীব্র ভূতাত্ত্বিক কোনো ঘটনার দ্বারা, যা সম্ভবত বিশ্বব্যাপী বিস্তৃত ছিল। খনি খনন, খাল নির্মাণ এবং পরে রেলপথ নির্মাণের মাধ্যমে উন্মোচিত নানা তথ্য যুক্ত করে তারা বহু উদাহরণ খুঁজে পেয়েছিলেন, যেখানে আগ্নেয়গিরি আর ভূমিকম্প ইতিপূর্বে ভূপৃষ্ঠের গভীরে প্রথিত থাকা কোনো স্তরকে ওপরে টেনে তুলে উন্মোচন করেছিল। সুতরাং অধিকাংশ প্রকৃতি বিজ্ঞানীর কাছে মনে হয়েছিল যে পৃথিবীর ইতিহাস মূলত কিছু স্থিতিশীল সময় পর্ব দিয়ে তৈরি, যে পর্বগুলোকে পৃথক করে রেখেছে বিশ্বব্যাপী সংঘটিত অন্তর্বর্তীকালীন তীব্র ভূতাত্ত্বিক ঘটনাগুলো, ক্যাটাস্ট্রফি। বড় প্রাকৃতিক দুর্ঘটনার মধ্যে বন্যাও অন্তর্ভুক্ত ছিল, আর সে কারণে ভূতাত্ত্বিকরা তাদের পর্যবেক্ষণগুলো বাইবেলের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে চেয়েছিলেন। তারা আনন্দিত হয়েছিলেন কারণ অতীতে সুবিশাল আর ব্যাপক আকারে বন্যা যে ঘটেছে তার সপক্ষে আপাতদৃষ্টিতে প্রমাণও আছে, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল একটি সাম্প্রতিক প্লাবন ভূতাত্ত্বিক সময়ের মাত্রায়। আর সেটি হতে পারে সে বিশ্বজনীন প্লাবন যখন নোয়া তার নির্মিত আর্কে অর্থাৎ নৌকায় জোড়ায় জোড়ায় প্রাণীদের আশ্রয় দিয়েছিলেন। এই ক্যাটাস্ট্রফিস্টরা পৃথিবীর ইতিহাস সম্পর্কিত তাদের দৃষ্টিভঙ্গির সপক্ষে প্রচুর পরিমাণে প্রমাণ খুঁজে পেয়েছিলেন। বিভিন্ন স্তরে থাকা জীবাশ্মগুলো স্পষ্টত এর উপরের এবং নিচের স্তরের জীবাশ্মগুলো থেকে ভিন্ন। অপেক্ষাকৃত নতুন স্তরের জীবাশ্মগুলো আরও পুরানো স্তরে পাওয়া জীবাশ্মগুলোর চেয়ে অনেক বেশি পরিমাণে বর্তমান সময়ে জীবিত প্রাণী ও উদ্ভিদের মতো ছিল। প্যারিসে জর্জ কুভিয়ের গত অধ্যায়, যার সাথে আমরা পরিচিত হয়েছি, তুলনামূলক সারির স্থান ব্যবহার করে অতীত হয়ে যাওয়া সে সময়ের প্রাণীদের প্রাণবন্ত বহু চিত্র পুনর্নির্মাণ করেছিলেন। তার একজন অনুসারী ছিলেন উইলিয়াম বাকল্যান্ড। জন্ম 1784 সালে, মৃত্যু 1856 সালে। একজন উদার নীতিবাদী ইংরেজ যাজক ছিলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব পড়াতেন। বাইবেলে বর্ণিত প্লাবনের ভূতাত্ত্বিক প্রমাণ খোঁজার ব্যাপারে বাকল্যান্ড বিশেষভাবে তৎপর ছিলেন। তিনি প্রচুর জিনিসও খুঁজে পেয়েছিলেন যা তিনি ভেবেছিলেন নিশ্চয়ই পানির কারণেই সৃষ্টি হয়েছিল। গুহার মধ্যে ভাসিয়ে নিয়ে যাওয়া অবশিষ্টাংশ, পাথর এবং সুবিশাল পাথরের খণ্ড যা মাঠের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। 1820-এর দশকে তিনি খুব নিশ্চিতভাবে দাবি করেছিলেন যে এগুলো সব নোয়ার প্লাবনের, বাইবেল সহ অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত নবী নূহ বা নোয়ার সমসাময়িক মহাপ্লাবন, সেই প্লাবনেরই সৃষ্টি। 1840-এর দশক নাগাদ ভূতাত্ত্বিক গবেষণা আরও খুঁটিনাটি বিষয় উন্মোচন করেছিল এবং তিনি আরও বেশি অনিশ্চিত হয়ে পড়েছিলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন হিমবা অর্থাৎ বরফের বিশাল নদী এমনকি ব্রিটেনের ওপর এর প্রভাব ফেলতে পারে, আর এটি ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল পাথরের টুকরোর মতো জিনিসগুলোর আরও বিশ্বাসযোগ্য একটি ব্যাখ্যা সরবরাহ করছে, যেগুলোকে সেখানে ফেলে যেতে পারে যখন হিমবা ধীরে এর স্থান পরিবর্তন করেছিল। 1820 ও 1830-এর দশকে অধিকাংশ ভূতত্ত্ববিদ বিশ্বাস করতেন যে এসব প্রাচীন তীব্র মাত্রার ভূতাত্ত্বিক ঘটনা বা ক্যাটাস্ট্রফিগুলো নতুন ভূতাত্ত্বিক স্তরের সাথে যুগপৎ ঘটেছে। নানা স্তরে জীবাশ্মগুলো যেহেতু পরস্পর থেকে সাধারণত খানিকটা ভিন্নতা প্রদর্শন করে, তারা উপসংহার টেনেছিলেন যে পৃথিবীর ইতিহাস মূলত ধারাবাহিকভাবে সংঘটিত প্রলয়ঙ্কারী ঘটনা দিয়ে তৈরি। মহাপ্লাবন, তীব্র ও শক্তিশালী ভূমিকম্প, যে ঘটনাগুলোর পরে নতুন উদ্ভিদ আর প্রাণীদের সৃষ্টি হয়েছিল, যারা নতুন সৃষ্ট পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। পৃথিবী মনে হয়েছিল যেন একটি অগ্রগতিশীল ইতিহাসের পর্বগুলো অতিক্রম করেছিল এর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জনটি পাওয়ার প্রস্তুতিতে, আর সেটি হচ্ছে মানবজাতির সৃষ্টি। এ পদ্ধতিটি বাইবেলের বুক অব জেনেসিসের সৃষ্টির বিবরণের সাথে সঙ্গতিপূর্ণ করে তোলা হয়েছিল, হয় এমন কিছু অনুমান করার মাধ্যমে যে সৃষ্টির সে 6 দিন আসলে দীর্ঘ 6টি পর্ব, অথবা বাইবেল শুধু শেষ সৃষ্টির কথাই বর্ণনা করেছিল, মানবজাতির যুগ। 1830 খ্রিস্টাব্দে চার্লস লাইয়েল, একজন আইনজীবী থেকে রূপান্তরিত ভূতাত্ত্বিক,
প্রচলিত এ বর্ণনাটিকে চ্যালেঞ্জ করেছিলেন। ফ্রান্স এবং ইতালির নানা এলাকায় পাথর এবং জীবাশ্ম নিয়ে তিনি গবেষণা করেছিলেন। যখন তিনি অক্সফোর্ডে ভূতত্ত্ব পড়েছিলেন, তার শিক্ষক ছিলেন উইলিয়াম বাকল্যান্ড, যিনি ছিলেন একজন ক্যাটাস্ট্রফিস্ট। লাইয়েল বাকল্যান্ডের ভূতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। লাইয়েল প্রশ্ন করেছিলেন, আমরা কি প্রদর্শন করতে পারি যদি আমরা অনুমান করি যে পৃথিবীর উপর কর্মরত ভূতাত্ত্বিক শক্তিগুলো আসলে সবসময়ই সুষম, অর্থাৎ একই ছিল? তিনি ইউনিফর্মাটেরিয়ানদের নেতায় পরিণত হয়েছিলেন, যারা ক্যাটাস্ট্রফিস্ট মতবাদটির বিরোধিতা করেছিলেন। লাইয়েল দেখতে চেয়েছিলেন পৃথিবীর সম্পূর্ণ ভূতাত্ত্বিক ইতিহাসের কত পরিমাণ অংশ তার ইউনিফর্মিটি মূলনীতি ব্যবহার করে ব্যাখ্যা করা যেতে পারে। তিনি দেখতে পাচ্ছিলেন পৃথিবী বর্তমান সময়েও ভূতাত্ত্বিকভাবে খুবই সক্রিয়। এখনও আগ্নেয়গিরি, প্লাবন, ক্ষয় আর ভূমিকম্প আছে। যদি এসব পরিবর্তনের হার বহুদিন আগের সে সময়ের মতো একই হয়ে থাকে, প্রাচীন প্রলয়ঙ্কারী পর্বগুলোর সব প্রমাণ ব্যাখ্যা করার জন্য কি সেটা যথেষ্ট নয়? হ্যাঁ, তিনি বলেছিলেন, এবং তার এ দাবির কারণগুলো তিনি ব্যাখ্যা করেছিলেন 3 খণ্ডের একটি বইয়ে, দ্য প্রিন্সিপলস অফ জিওলজি, 1830 থেকে 33 সাল। পরবর্তী 40 বছরে সতর্কভাবে তার নিজের এবং অন্যান্য ভূতত্ত্ববিদদের গবেষণা থেকে পাওয়া পর্যবেক্ষণগুলো যুক্ত করতে তিনি এ বইটি আরও অনেকবার সম্পাদনা করেছিলেন। লাইলের ইউনিফর্মিটেরিয়ানিজম প্রলয়ঙ্কারী ভূতাত্ত্বিক ঘটনা এবং নোয়ার মহাপ্লাবনের মতো অলৌকিক ঘটনার ওপর থেকে ভূতাত্ত্বিকদের নির্ভরশীলতাকে বাতিল করার একটি সাহসী প্রচেষ্টা ছিল। তিনি চার্চের হস্তক্ষেপ ছাড়াই পৃথিবীর ইতিহাস ব্যাখ্যা করতে ভূতত্ত্ববিদদের স্বাধীন করতে চেয়েছিলেন। লাইল একজন গভীরভাবে ধার্মিক ব্যক্তি ছিলেন, যার দৃষ্টিভঙ্গি ছিল মানুষ একটি অনন্য, নৈতিকতাপূর্ণ প্রাণী, মহাবিশ্বে যারা একটি বিশেষ অবস্থান ধারণ করে আছে। তিনি সবার চেয়ে আরও সুস্পষ্টভাবে দেখেছিলেন যে ক্যাটাস্ট্রফিজম মতবাদীদের প্রস্তাবিত ক্রমাগতভাবে উদ্ভিদ আর প্রাণী সৃষ্টি করার ধারণাটি, যেখানে জীবরা ক্রমশ বর্তমান সময়ে বেঁচে থাকা জীবদের মতো হয়ে উঠেছে, আসলেই খুব বেশি বিবর্তন সদৃশ, যেখানে তারা গভীর স্তরে জীবাশ্মের সাথে অগভীর স্তরে জীবাশ্মদের তুলনা করেছিলেন এবং প্রগতি লক্ষ্য করেছিলেন। লাইয়ের এর বদলে যুক্তি দিয়েছিলেন জীবাশ্মগুলো সার্বিক কোনো উন্নতি প্রদর্শন করছে না। তিনি খুবই উত্তেজিত হয়েছিলেন যখন মাটির বেশ গভীরে প্রাচীন একটি শিলাস্তরে একটি জীবাশ্ম স্তন্যপায়ী আবিষ্কৃত হয়েছিল। স্তন্যপায়ীদের এর আগে সাধারণত পাওয়া গিয়েছিল এর চেয়ে আরও সম্প্রসারিত শিলাস্তরে। সুতরাং এটি প্রস্তাব করেছিল আসলেই প্রাণী আর উদ্ভিদের ইতিহাসে সত্যিকারের কোনো প্রগতি নেই, শুধু মানুষ ছাড়া। যদি এটি প্রগতির মতো দেখতে মনে হয়, সেটি কেবল আকস্মিক একটি ব্যাপার। প্রাগৈতিহাসিক সময়ে অস্তিত্ব ছিল এমন প্রজাতিদের খুব সামান্য একটি অংশই জীবাশ্ম হিসাবে সংরক্ষিত হয়েছে। চার্লস লাইয়েল আধুনিক ভূতত্ত্ব সৃষ্টি করতে সহায়তা করেছিলেন। যেভাবে তিনি ভূতত্ত্ব নিয়ে ভেবেছিলেন এবং তার ব্যাপক মাঠ পর্যায়ের গবেষণা দুটোই অসাধারণ ছিল। তিনি দেখিয়েছিলেন যদি আমাদের পৃথিবীর যথেষ্ট দীর্ঘ সময়ের একটি ইতিহাস থাকে, তবে অনেক কিছু ব্যাখ্যা করা যেতে পারে কেবল এখন কি ঘটছে তা পর্যবেক্ষণ করে এবং বর্তমান সময়ে ভূতাত্ত্বিক ঘটনা বা শক্তিগুলো ব্যবহার করে অতীতকে ব্যাখ্যা করার মাধ্যমে। একজন তরুণ প্রকৃতিবিদ চার্লস ডারউইন লাইয়েলের প্রিন্সিপল অফ জিওলজি বইটি পড়ে মুগ্ধ হয়েছিলেন। তিনি এর প্রথম খণ্ডটি সাথে নিয়েছিলেন এবং বাকি দুটি খণ্ড তার কাছে পাঠানোর ব্যবস্থা করেছিলেন যখন বিগল জাহাজে চড়ে পৃথিবীব্যাপী একটি সমুদ্র যাত্রায় তিনি বের হয়েছিলেন। ডারউইন বলেছিলেন তার সমুদ্র যাত্রার সময় তিনি লাইয়েলের চোখ ব্যবহার করে ভূতাত্ত্বিক পৃথিবীটিকে দেখেছিলেন, ভূকম্পন, পাথর আর জীবাশ্মের বিশ্ব। কিন্তু জীবাশ্মগুলো আসলে কি বোঝাচ্ছে সেটি নিয়ে তিনি খুব ভিন্ন একটি উপসংহারে পৌঁছেছিলেন। অধ্যায় 25, পৃথিবীর শ্রেষ্ঠ প্রদর্শনী। শহর থেকে দূরে প্রকৃতির মধ্যে যদি আপনি হাঁটতে বের হন, নিজেকে আপনি গাছ, ফুল, স্তন্যপায়ী প্রাণী, পাখি আর কীটপতঙ্গদের মধ্যে আবিষ্কার করবেন। পৃথিবীর যে অংশে আপনি বসবাস করছেন তারাও সে অংশের বাসিন্দা। একটি চিড়িয়াখানায় যান, সেখানে আপনি অনেক ধরনের প্রাণী আর উদ্ভিদের দেখা পাবেন যারা বহু দূরের কোনো দেশ থেকে এসেছে। কোনো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে যান, সেখানে আপনি জীবাশ্ম দেখতে পাবেন, হয়তো দানবীয় ডাইনোসরের কঙ্কালও, যেগুলো বহু মিলিয়ন বছর প্রাচীন।
কিভাবে এসব জীবিত এবং জীবাশ্ম প্রজাতিরা আসলেই পরস্পরের আত্মীয়, সেটি আমাদের শিখিয়েছিলেন চার্লস ডারউইন নামে বিনয়ী একজন ব্যক্তি, যার জন্ম 1809 সালে, মৃত্যু 1882 সালে। আমরা আমাদেরকে নিয়ে যেভাবে চিন্তা করি, তিনি সেটি আমূল বদলে দিয়েছিলেন। কার্ল লিনিয়াস অধ্যায় 19-এ যার সম্পর্কে আমরা পড়েছি, উদ্ভিদ আর প্রাণীদের নামকরণ করেছিলেন সে ধারণা নিয়ে যে জীববৈজ্ঞানিক প্রজাতিগুলো অপরিবর্তনীয়। তার মূলনীতি ব্যবহার করে আমরা এখনও তাদের নামকরণ করি। আমরা এটা করতে পারি কারণ যদিও আমরা এখন জানি যে উদ্ভিদ আর প্রাণীরা পরিবর্তিত হয়, কিন্তু সেটা খুবই মন্থর। একটি জীববৈজ্ঞানিক প্রজাতির সত্যিকারের অর্থ আছে, কিন্তু প্রজাতির ক্ষেত্রে ভ্যারিয়েশন বা প্রকরণ বা ভিন্নতা আছে। শিশুরা তাদের পিতামাতা থেকে ভিন্ন হতে পারে, হয়তো বেশি লম্বা, অথবা ভিন্ন চুলের রং, অথবা অপেক্ষাকৃত বড় একটি নাক। গ্রীষ্মের সময় পচতে থাকা ফলের চারপাশে জড়ো হওয়া তরুণ ফলের মাছিরাও তাদের পিতামাতা থেকে ভিন্ন, কিন্তু তাদের আকারের কারণে সে পার্থক্যগুলো দেখা বেশ কঠিন। আরও সহজ হচ্ছে কুকুর কিংবা বিড়াল ছানাগুলোর মধ্যে পার্থক্য, যাদের একই সাথে জন্ম হয়। ডারউইন যা অনুধাবন করেছিলেন সেটি হচ্ছে পিতামাতা এবং তাদের সন্তানদের মধ্যে ওই প্রকরণ বা ভিন্নতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো দেখতে পারি কিংবা না পারি, যদিও আমরা সবসময় সেগুলো মূল্যায়ন করতে পারি না, কিন্তু প্রকৃতি ঠিকই সেটি করতে পারে এবং সেটা করে। এই গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি অভিমুখে ডারউইনের যাত্রাটি ছিল বহু অভিযান আর নীরব চিন্তায় পূর্ণ। ডারউইনের বাবা ও দাদা দুজনেই পেশাগত জীবনে সফল চিকিৎসক ছিলেন। তার দাদা কিভাবে প্রাণী ও উদ্ভিদ বিবর্তিত হয় সে বিষয়ে ইরাসমাস ডারউইনের একটি তত্ত্ব ছিল এবং বিজ্ঞান নিয়ে তিনি কবিতাও লিখেছিলেন। চার্লসের শৈশব ছিল বেশ শান্তিপূর্ণ এবং আনন্দের, যদিও 8 বছর বয়সে তার মা মারা যান। প্রকৃতির প্রতি একটি ভালোবাসা তিনি আবিষ্কার করেছিলেন এবং রসায়নের উপকরণ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতেন। স্কুলে তিনি গড়পড়তা শিক্ষার্থীদের মতোই ছিলেন। তার বাবা তাকে ইউনিভার্সিটি অফ এডিনবরায় চিকিৎসা বিজ্ঞান পড়তে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি জীববিজ্ঞান আর প্রাকৃতিক ইতিহাস বিষয়েই বেশি আগ্রহী ছিলেন। প্রথমবারের মতো অস্ত্রোপচার দেখার পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন তিনি কখনোই চিকিৎসক হতে পারবেন না। কষ্ট আর যন্ত্রণার প্রতি ডারউইন চিরকালই খুব বেশি মাত্রায় সংবেদনশীল ছিলেন। এডিনবরায় চিকিৎসা বিজ্ঞান পড়তে ব্যর্থ হওয়ার পর তিনি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে ভর্তি হয়েছিলেন মানবিক বিষয়গুলোর একটি স্নাতক ডিগ্রি নেয়ার জন্য। পরিকল্পনা ছিল একজন যাজক হবেন। তিনি তার পরীক্ষায় পাশ করেছিলেন কোনো মতে, কিন্তু ক্যামব্রিজ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল, কারণ সেখানে থাকার সময় উদ্ভিদবিদ্যা আর ভূতত্ত্বের শিক্ষকদের সাথে বন্ধুত্বের সম্পর্কগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারাই তাকে একজন প্রকৃতিবিজ্ঞানী হওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। ক্যামব্রিজের আশেপাশের গ্রামে জন হেনসেলর তাকে উদ্ভিদের নমুনা সংগ্রহের জন্য নিয়ে গিয়েছিলেন। অ্যাডাম সেজউইকের সাথে তিনি ওয়েলসে গিয়েছিলেন স্থানীয় পাথর আর জীবাশ্ম নিয়ে গবেষণা করতে। সেজউইকের সাথে তার এই ভ্রমণটির পরপরই ডারউইন ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন এবং ভবিষ্যতে কী করবেন সেটি নিয়ে বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলেন। সব সংশয় থেকে তাকে রক্ষা করেছিল একটি অদ্ভুত প্রস্তাব। রাজকীয় নৌবাহিনীর ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়ের নেতৃত্বে HMS বিগল জাহাজে চড়ে বিশ্বব্যাপী একটি জরিপ অভিযানে জেন্টলম্যান প্রকৃতিবিদ হিসাবে অংশ নিতে তিনি কি ইচ্ছুক? তার বাবা বলেছিলেন না, কিন্তু তার মামা এটি যে আসলেই খুব ভালো একটি প্রস্তাবনা সেটি বুঝিয়ে ডারউইনের বাবাকে রাজি করিয়েছিলেন। আর বিগলের এই ভ্রমণটি চার্লস ডারউইনকে নির্মাণ করেছিল। প্রায় 5 বছর ব্যাপী 1831 খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে 1836 খ্রিস্টাব্দের অক্টোবর অবধি ডারউইন তার বাড়ি থেকে বহু দূরে ছিলেন যখন বিগল জাহাজটি ধীরে ধীরে পৃথিবী প্রদক্ষিণ করেছিল। সমুদ্রে থাকাকালে অধিকাংশ সময়ই তিনি সমুদ্র পীড়ায় ভুগেছিলেন, কিন্তু তিনি স্থলেও প্রচুর সময় কাটিয়েছিলেন, বিশেষ করে দক্ষিণ আমেরিকায়। সব ধরনের প্রাকৃতিক প্রপঞ্চের একজন অসাধারণ পর্যবেক্ষক ছিলেন তিনি। ভূদৃশ্যপট, স্থানীয় মানুষ ও তাদের আচার প্রথা এবং উদ্ভিদ, প্রাণী ও জীবাশ্ম তিনি বহু হাজার নমুনা সংগ্রহ করেছিলেন এবং সেগুলো দেশে পাঠিয়েছিলেন, সবকিছু সতর্কভাবে চিহ্নিত করে। আজ বেঁচে থাকলে তিনি হয়তো ব্লগ লিখতেন, কিন্তু সে সময়ে তিনি চমৎকারভাবে তার জার্নালে সব লিখে রেখেছিলেন। দেশে ফিরলে সেগুলো প্রকাশিত হয়েছিল। তার জার্নাল অফ রিসার্চেস 1839 সালে প্রকাশিত, তাৎক্ষণিকভাবে পাঠকপ্রিয়তা পেয়েছিল এবং এখনও একটি ধ্রুপদী
হিসাবে রয়ে গেছে, অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক অভিযানের বিস্তারিত বিবরণ হিসেবে। আর আমরা জানি দ্য ভয়েস অব দ্য বিগল নামে। বিবর্তন নিয়ে ডারউইনের ধারণাগুলো রূপ পেয়েছিল আরও বহুদিন পরে, কিন্তু তখনও ব্যক্তিগতভাবে তিনি ভাবছিলেন কিভাবে প্রাণী আর উদ্ভিদ সময়ের সাথে পরিবর্তিত হয়। তার জার্নাল অফ রিসার্চেস-এর পাঠকদের 3টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছিল। প্রথমত, যখন ডারউইন চিলিতে ছিলেন তখন বিগলের নিরাপদ অবস্থান থেকে তিনি একটি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। একটি ভয়ঙ্কর ভূকম্পন যা উপকূল রেখাকে প্রায় 15 ফুট ওপরে তুলে নিয়ে এসেছিল, 4.5 মিটার। লাইলের প্রিন্সিপালস অফ জিওলজি বইটির একটি সংস্করণ তার কাছে ছিল এবং লাইলের ধারণাগুলো তাকে মুগ্ধ করেছিল যে ভূকম্পনের মতো তীব্র কোনো ঘটনা অতীতকে ব্যাখ্যা করতে পারে। চিলির ভূমিকম্প ডারউইনকে বিশ্বাস করিয়েছিল যে লাইল সঠিক বলেছেন। দ্বিতীয়ত, জীবিত প্রজাতি আর সাম্প্রতিক জীবাশ্মগুলোর, উদ্ভিদ আর প্রাণীর, এগুলোর মধ্যে সম্পর্ক ডারউইনের দৃষ্টি আকর্ষণ করেছিল। দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে তিনি বিশাল আকারের জীবিত আর্মাডিলো খুঁজে পেয়েছিলেন এবং সে সাথে জীবাশ্ম যেগুলো জীবিত আর্মাডিলোর মতোই দেখতে অনুরূপ, তবে স্পষ্টত তারা একই সত্যিকারের জীবিত সে প্রজাতির নয়। তিনি আরও বহু উদাহরণ আবিষ্কার করেছিলেন, অন্য প্রকৃতিবিদদের পাওয়া একই রকম উদাহরণগুলোর তালিকায় নিজেরটাও যুক্ত করেছিলেন। তৃতীয়ত এবং সবচেয়ে বিখ্যাত, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে তার আবিষ্কারগুলো। এই দ্বীপগুলো দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে কয়েকশো মাইল দূরে অবস্থিত। সেখানে কিছু অদ্ভুত উদ্ভিদ আর প্রাণীরা বসতি করেছিল, জায়ান্ট টর্টয়েস আর সুন্দর পাখি, যাদের অনেকগুলো কোনো না কোনো একটি দ্বীপের জন্য নির্দিষ্ট। ডারউইন এই দ্বীপগুলোর অনেকগুলোই গিয়েছিলেন এবং সতর্কভাবে নমুনা সংগ্রহ করেছিলেন। তিনি একজন বৃদ্ধ মানুষের সাক্ষাৎ পেয়েছিলেন যিনি কচ্ছপের বৈশিষ্ট্য দেখেই বলে দিতে পারতেন কোনো দ্বীপ থেকে সে কচ্ছপটি এসেছে। এসব দ্বীপ থেকে আসা কচ্ছপগুলোর বৈশিষ্ট্য এতটাই স্বাতন্ত্র্যসূচক ছিল। কিন্তু ইংল্যান্ডে ফিরে আসার পরেই কেবল তিনি যা কিছু সেখানে পর্যবেক্ষণ করেছিলেন সেগুলোর গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছিলেন। একজন পাখি বিশেষজ্ঞ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপ থেকে সংগৃহীত ফিঞ্চগুলো পরীক্ষা করে দেখেছিলেন এবং আবিষ্কার করেছিলেন যে এগুলো আসলে প্রত্যেকটাই স্বতন্ত্র আর ভিন্ন প্রজাতি। গ্যালাপাগোসের প্রতিটি দ্বীপ মনে হয়েছিল যেন পরিবর্তনের এক ধরনের ক্ষুদ্র পরীক্ষাগার। দক্ষিণ আমেরিকা ছেড়ে বিগল প্রশান্ত মহাসাগর ধরে অস্ট্রেলিয়া এসে পৌঁছেছিল, তারপর আফ্রিকার সর্বদক্ষিণ প্রান্তের নিচে। দক্ষিণ আমেরিকায় আরেকটি সংক্ষিপ্ত সফর শেষে এটি ইংল্যান্ডে ফিরে এসেছিল। যখন 1836 খ্রিস্টাব্দে জাহাজটি ইংল্যান্ডে এসে নোঙর ফেলেছিল, তখন ডারউইন আত্মবিশ্বাসী ও দক্ষ প্রথম শ্রেণীর একজন প্রকৃতিবিদ 5 বছর আগে যাত্রা শুরু করা উৎকণ্ঠিত সংশয়পূর্ণ সে তরুণটি থেকে খুবই ভিন্ন। তার পাঠানো নানা রিপোর্ট, চিঠি এবং নমুনার কারণে স্বদেশে পৌঁছার আগেই তিনি বৈজ্ঞানিক সুখ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তী কয়েক বছর তিনি তার এ অভিযানের সময় সংগৃহীত বহু জিনিস নিয়ে গবেষণা করেছিলেন, 3টি বই লিখেছিলেন। এছাড়া তার মামাতো বোন এমা ওয়েজউইডকে বিয়ে করেছিলেন। কেন্টের গ্রামাঞ্চলে একটি বড় বাড়িতে স্থায়ী হয়েছিলেন। এই ডাউন হাউসেই আমৃত্যু তিনি ছিলেন। এখানে তিনি তার বৈজ্ঞানিক জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন। তিনি বাড়িতেই থাকতে বেশি পছন্দ করতেন কারণ তিনি একটি রহস্যময় রোগে ভুগতেন। প্রায়ই তার শরীর খারাপ থাকত। তার সে অসুখটি যাই হোক না কেন, এবং আমরা এখনও জানি না তার আসলে কী ধরনের অসুখ হয়েছিল, তিনি ও এমা 9 সন্তানের পিতামাতা হয়েছিলেন। একই সাথে তিনি নিয়মিতভাবেই বই আর বৈজ্ঞানিক নিবন্ধ লিখেছিলেন। এই বইগুলোর একটি ছিল জীববিজ্ঞানের সার্বিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, অন দি অরিজিন অব স্পিসিস। 1859 খ্রিস্টাব্দে লন্ডনে এটি প্রকাশিত হয়েছিল। এ বইটি প্রকাশিত হওয়ার বহু বছর আগেই ডারউইন ট্রান্সমিউটেশন নিয়ে তার ধারণাগুলো ব্যক্তিগত নোটবুকে লিখে রাখতে শুরু করেছিলেন। প্রথম নোটবুকটি শুরু করেছিলেন 1837 খ্রিস্টাব্দে, বিগল যাত্রা শেষে লন্ডনে ফিরে আসার পরপরই। 1838 সালে ডারউইন ম্যালথাসের একটি প্রবন্ধ, এসে অন দ্য প্রিন্সিপাল অব পপুলেশন পড়েছিলেন। ম্যালথাস একজন যাজক, মূলত আগ্রহী ছিলেন কেন এত বেশি মানুষ দরিদ্র সেটা বুঝতে। তিনি মন্তব্য করেছিলেন, দরিদ্ররা বেশ আগেই বিয়ে করে এবং তাদের পক্ষে সঠিকভাবে প্রতিপালন করা যতটা সম্ভব তার চেয়ে বেশি সন্তানের জন্ম দেয়। ম্যালথাস বলেছিলেন, সব প্রজাতির প্রাণী যত বেঁচে থাকতে পারে তার চেয়ে অনেক বেশি সন্তান উৎপাদন করে।
বিড়ালরা বছরে ৩ বার বাচ্চা জন্ম দিতে পারে, প্রতিবারই ৬ কিংবা তার চেয়ে বেশি বাচ্চা। প্রতি বছর একটি ওক গাছ বহু হাজার একর তৈরি করে, প্রতিটি একরই আরেকটি গাছ হতে পারে। মাছিরা প্রতি বছর বহু মিলিয়ন তরুণ মাছি তৈরি করতে পারে। যদি এসব উদ্ভিদ আর প্রাণীর সব সন্তানই বেঁচে থাকে এবং একই ঘটনার পুনরাবৃত্তি যদি পরবর্তী প্রজন্মেও ঘটে, তাহলে সারা পৃথিবী বিড়াল, ওক গাছ অথবা মাছি দিয়ে আবৃত হয়ে যাবে। মালথাস বিশ্বাস করতেন যে এসব বাড়তি সন্তান জরুরি, কারণ জীবনে অনেক বেশি অপচয় আছে। প্রকৃতি খুব কঠোর, অনেক বেশি নিষ্ঠুর। যখন ডারউইন ম্যালথাসের রচনা পড়েছিলেন, তিনি অনুধাবন করেছিলেন তিনি একটি কারণ আবিষ্কার করেছেন, কেন কিছু সন্তান টিকে থাকতে পারে এবং কেউ কেউ পারে না। এটি একই সাথে ব্যাখ্যা করে কেন উদ্ভিদ ও প্রাণীগুলো দীর্ঘ সময় ধরে খুব ধীরে পরিবর্তিত হয়। যারা টিকে থাকে তাদের অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে যা তাদেরকে তাদের ভাই বোনদের তুলনায় বেঁচে থাকতে বেশি সুবিধা দেয়, এবং এখানেই সে পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে টিকে থাকার জন্য যে বেশি যোগ্যতর বা ফিটেস্ট সেই টিকে থাকে, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমদের টিকে থাকা, বা ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন কাজ করে, যেভাবে ডারউইন এর নাম দিয়েছিলেন। ডারউইন যুক্তি দিয়েছিলেন যে সব সন্তানই তাদের পিতামাতার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পায়, যেমন দ্রুত দৌড়ানোর ক্ষমতা। সবচেয়ে উপযোগী বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি, কারণ যেমন তারা খানিকটা দ্রুত দৌড়াতে পারে অথবা খানিকটা বেশি ধারালো কাঁটা আছে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো নির্বাচিত হবে, কারণ অপেক্ষাকৃত অসফল সদস্যরা যাদের এই বৈশিষ্ট্যগুলো নেই, তারা নিজেদের সন্তান জন্ম দেওয়া অবধি যথেষ্ট দীর্ঘ সময় বাঁচবে না। ডারউইন অনুধাবন করেছিলেন যে প্রকৃতিতে পরিবর্তন খুব ধীর একটি প্রক্রিয়া, কিন্তু তিনি যুক্তি দিয়েছিলেন পরিবর্তন আরও অনেক দ্রুত হতে পারে যদি প্রকৃতির বদলে মানুষ সেই প্রক্রিয়াটি পরিচালনা করার দায়িত্ব নেয়, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে তাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো নির্বাচন করে। তিনি এটিকে আর্টিফিশিয়াল সিলেকশন বা কৃত্রিম নির্বাচন বলেছিলেন, এবং মানুষ এ কাজটি করে আসছে বহু হাজার বছর ধরে। ডারউইন কবুতরের কৃত্রিম প্রজনন করাতেন। কবুতর প্রেমীদের সাথে এ বিষয়ে তার বহু পত্র বিনিময় হয়েছে। তিনি জানতেন কত দ্রুত প্রদর্শনীর কবুতরদের আকৃতি আর আচরণ পরিবর্তন করা যায় যখন কৃত্রিম প্রজননকারীরা সতর্কভাবে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সহ কবুতরগুলোকে নির্বাচিত করতেন সন্তান জন্ম দেওয়ার জন্য। কৃষকরা একই কাজই করে আসছেন তাদের গরু, ভেড়া আর শূকরদের নিয়ে। একই কাজ করেছে উদ্ভিদ প্রজননকারীরা যখন তারা তাদের ফসলের উন্নতি অথবা আরও সুন্দর ফুল উৎপাদন করতে চেয়েছিলেন। আপনি জানেন একটি শিপডগ কোনো একটি বুলডগ থেকে কতটা ভিন্ন হতে পারে। প্রাণীদের মধ্যে নানা বৈচিত্র্য সৃষ্টি করা খুব সহজ যদি কোনো কৃত্রিম প্রজননকারী তার কাম্য বৈশিষ্ট্যগুলো নির্বাচন করেন। ডারউইন দেখেছিলেন যে প্রকৃতি আরও অনেক ধীরে কাজ করে, কিন্তু যথেষ্ট পরিমাণ সময় ও সঠিক পরিবেশ পরিস্থিতিতে ঠিক একই জিনিস ঘটে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের পাখি আর কচ্ছপদের দেখে তিনি যা শিখেছিলেন সেটি প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে তার একটি উদাহরণ ছিল। স্থানীয় পরিস্থিতিগুলো, মাটি, শিকারী প্রাণীর উপস্থিতি, খাদ্য সরবরাহ প্রতিটি দ্বীপেই খানিকটা ভিন্ন। সুতরাং স্থানীয় উদ্ভিদ আর প্রাণীরা এ ভিন্ন ভিন্ন স্থানীয় পরিস্থিতিতে খাপ খাইয়ে নিয়েছে। ফিঞ্চদের ঠোঁটের গঠনের ভিন্নতা নির্বাচিত হয়েছে সেসব ভিন্ন জিনিসগুলোর জন্য যা তারা সেখানে খাওয়ার জন্য খুঁজে পেয়েছে। বীজ, ফল অথবা ক্ষুদ্র পতঙ্গ, যেমন টিকটিকি, কচ্ছপের শরীরে যারা বাস করে। কিছু ক্ষেত্রে, যেমন ডারউইন শিখেছিলেন, ভিন্ন প্রজাতি সৃষ্টি করার জন্য এ পার্থক্যগুলো আসলেই যথেষ্ট পরিমাণে বড় প্রমাণিত হয়, যদিও সব ফিঞ্চ পাখি তখনও পরস্পরের বেশ নিকটাত্মীয়। সময় আর বিচ্ছিন্নতা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ঘটার সুযোগ করে দিয়েছিল এবং নতুন প্রজাতির বিবর্তন হয়েছিল। নীরবে ডারউইন ব্যাপকভাবেই পড়াশোনা করেছিলেন এবং তার ধারণাগুলোর সপক্ষে প্রমাণ হিসেবে আরও অনেক পর্যবেক্ষণ সংগ্রহ করেছিলেন। 1838 খ্রিস্টাব্দে তিনি তার তত্ত্বটির সংক্ষিপ্ত একটি রূপরেখা লিখেছিলেন। পরে 1842 খ্রিস্টাব্দে আরও খানিকটা বিস্তারিতভাবে। কিন্তু তিনি তার ধারণাগুলো প্রকাশ করেননি। কেন? তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে তার ধারণাটি সঠিক। তিনি জানতেন তার ধারণাটি জীবজগৎ সম্বন্ধে খুবই বৈপ্লবিক একটি দৃষ্টিভঙ্গি এবং অন্য বিজ্ঞানীরা তাকে খুব কঠোরভাবেই সমালোচনা করবেন
যদি তার বিবরণ আর ব্যাখ্যাগুলো বিশ্বাসযোগ্য না হয়। 1844 খ্রিস্টাব্দে রবার্ট চেম্বার্স এডিনবরায় একজন প্রকাশক এবং শখের প্রকৃতিবিদ ছিলেন। বেনামে প্রজাতির রূপান্তর নিয়ে তার নিজস্ব একটি সংস্করণ প্রকাশ করেছিলেন। চেম্বার্সের ভেস্টিজেস অব দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ক্রিয়েশন সে সময় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং ট্রান্সমিউটেশন বিষয়টি নিয়ে বেশ উত্তপ্ত আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছিল। চেম্বার্স প্রচুর পরিমাণে প্রমাণ জড়ো করেছিলেন, যা প্রস্তাব করেছিল জীবিত প্রজাতিরা অতীত প্রজাতিদের উত্তরসূরি। তার ধারণাগুলো অবশ্য অস্পষ্ট ছিল এবং কেন এমন কিছু ঘটছে সে বিষয়টি ব্যাখ্যা করতে পারে এমন কোনো তত্ত্ব তার কাছে ছিল না। এছাড়া তিনি প্রচুর ভুল করেছিলেন, তবে তার বইটি খুব ভালো বিক্রি হয়েছিল এবং নেতৃস্থানীয় বিজ্ঞানীরা এটি নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। সেসব বিজ্ঞানীরাই যাদেরকে তার তত্ত্ব বোঝাতে সক্ষম হবেন বলে ডারউইন আশা করেছিলেন। সুতরাং ডারউইন অপেক্ষায় ছিলেন। বিগলে থাকাকালে করা কাজ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকাশনা শেষ করেন এবং খানিকটা নিরাপদ একটি বিষয় বার্নাকল নিয়ে কিছুদিন গবেষণা করেন। এসব ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর ব্যবচ্ছেদ এবং তাদের প্রাকৃতিক ইতিহাস নিয়ে গবেষণা করা বেশ কঠিন একটি কাজ ছিল। কিন্তু ডারউইন সবসময় দাবি করেছিলেন যে এটি নিয়ে গবেষণা তাকে একটি বিশাল গোষ্ঠী প্রাণীদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি দেবে, যাদের বহু জীবন্ত আর জীবাশ্ম প্রজাতি আছে, প্রতিটি তাদের নিজস্ব জীবনাচরণের সাথে পৃথকভাবে অভিযোজিত। বার্নাকলের পরে অবশেষে ডারউইন তার প্রধান গবেষণায় ফিরে এসেছিলেন। 1858 খ্রিস্টাব্দে যখন তিনি বড় একটি বই লিখেছিলেন, প্রথম যে বইটির নাম তিনি ন্যাচারাল সিলেকশন দিয়েছিলেন, সে সময় ডাকপিয়নের হাতে একটি সর্বনাশা খবর পেয়েছিলেন। সুদূর এশিয়া থেকে একটি চিঠি এসেছিল, যেখানে একজন তার রচিত একটি প্রবন্ধের ওপর ডারউইনের মতামত জানতে চেয়েছিলেন। এটি সময়ের সাথে কিভাবে প্রাকৃতিক নির্বাচন প্রজাতিদের পরিবর্তনের কারণ হতে পারে তারই একটি সংক্ষিপ্ত বিবরণ ছিল। ডারউইনকে হতাশা আক্রমণ করেছিল এর লেখক আলফ্রেড রাসেল ওয়ালেস, জন্ম 1823 সালে, মৃত্যু 1913 সালে। একই উপসংহারের দিকে যেন ডারউইনের নিজের ধীর এবং যন্ত্রণাময় পথটিরই সারসংক্ষেপ করেছিলেন। ডারউইনের দুই বন্ধু চার্লস লাইয়েল ও জোসেফ হুকার, যারা দুজনেই প্রজাতি সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গিটি জানতেন, তাকে এ বিপদে সহায়তা করেছিলেন। তারা ওয়ালেস ও ডারউইনের এ যুগান্তকারী ধারণাটি যৌথভাবে লন্ডনের লিনিয়ান সোসাইটির একটি সভায় উপস্থাপন করার ব্যবস্থা করেছিলেন। সেদিন উপস্থিত কেউই তেমন মনোযোগ দেননি কি বলা হয়েছিল সে সভায়। ডারউইন অসুস্থ হয়ে তার নিজের বাসায়, আর ওয়ালেস এ অনুষ্ঠান সম্বন্ধে কিছুই জানতেন না। তিনি ছিলেন 8000 মাইল দূরে। তবে ওয়ালেসের সে চিঠিটি ডারউইনকে সে প্রণোদনাটি দিয়েছিল, ধীরে ধীরে সে যে বড় বইটি তিনি লেখা শুরু করেছিলেন, এর পরিবর্তে তাকে অবশ্যই দ্রুত তার ধারণাগুলোর একটি সারসংক্ষেপ লিখতে হবে। সুতরাং 1859 খ্রিস্টাব্দের 24 নভেম্বর অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশিত হয়েছিল। প্রকাশক 1250 কপি প্রকাশ করেছিলেন। একদিনেই সেগুলো সব বিক্রি হয়ে গিয়েছিল। এ বইটির কেন্দ্রে ছিল তার দুটি প্রধান ধারণা। প্রথমত, প্রাকৃতিক নির্বাচন উপযোগী বৈশিষ্ট্যগুলো টিকে থাকতে সহায়তা করে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো প্রজাতির সদস্যদের বাঁচতে এবং প্রজনন সফল হতে সহায়তা করে। কৃত্রিম নির্বাচন প্রদর্শন করেছে কিভাবে মানুষ নির্বাচনকারী নাটকীয়ভাবে উদ্ভিদ আর প্রাণীদের বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারে, যদি তারা সেটি করতে চান। এটি প্রদর্শন করেছিল উদ্ভিদ আর প্রাণীরা কতটা পরিবর্তনযোগ্য হতে পারে। দ্বিতীয়ত, প্রাকৃতিক নির্বাচন প্রকৃতিতে দীর্ঘ সময় ধরে কাজ করার মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি করে। সময়ের সাথে ক্রমান্বয়ে তারা বিবর্তিত হয়। বইটির বাকি অংশ ছিল দারুণ একটি বিবরণ কিভাবে এ ধারণাগুলো প্রাকৃতিক বিশ্বকে ব্যাখ্যা করতে পারে। ডারউইন জীবিত প্রজাতি এবং তাদের নিকটবর্তী জীবাশ্ম পূর্বসূরিদের মধ্যে সম্পর্ক নিয়ে লিখেছিলেন। তিনি পৃথিবীব্যাপী উদ্ভিদ আর প্রাণীদের ভৌগোলিক বিস্তার নিয়ে আলোচনা করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে ভৌগোলিক বিচ্ছিন্নতা, যেমন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, সে পরিস্থিতি সৃষ্টি করে যেখানে নতুন প্রজাতির উদ্ভব হতে পারে, এবং তিনি উল্লেখ করেছিলেন কিভাবে কিছু প্রাণীর ভ্রূণ বিস্ময়করভাবে পরস্পর সদৃশ। নিউটনের প্রিন্সিপিয়া পদার্থবিজ্ঞানের জন্য যা করেছিল, ডারউইনের অরিজিন জীববিজ্ঞানের জন্য সেটি করেছিল। প্রাকৃতিক বিশ্বে বিশাল সংখ্যক বিষয়কে এটি বোধগম্য করে তুলেছিল। ডারউইনের সবচেয়ে বড় সমস্যাটি ছিল উত্তরাধিকার বা বংশগতি সংক্রান্ত বিষয়টি। কেন সন্তানেরা তাদের পিতামাতার মতো দেখতে হয়?
আর একই সাথে তারা তাদের পিতামাতা এবং পরস্পরের চেয়ে খানিকটা ভিন্ন। তিনি এ বিষয়ে সতর্কভাবে পড়াশোনা করেছিলেন এবং ভেবেছিলেন। তিনি কিছু ব্যাখ্যা প্রস্তাব করেছিলেন, কিন্তু তিনি জানতেন তখনও বংশগতি বা জেনেটিক্স সম্বন্ধে আমাদের খুবই কম ধারণা ছিল, এবং তিনি সেটি বলেও ছিলেন। তিনি আরও জানতেন, যা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বংশগতি কিভাবে কাজ করে তা নয়, বরং এটি ঘটেছে। অন দি অরিজিন অফ স্পিসিস বইটি বেশ উত্তেজনা সৃষ্টি করেছিল। মানুষ এটি নিয়ে লিখছিল আর আলোচনা করেছিল। কেউ ভালো কথা বলেছেন, কেউ সমালোচনা করেছেন। ডারউইন এসবে মনোযোগ না দিয়ে তার কাজ অব্যাহত রেখেছিলেন। পরবর্তীতে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বইটির মোট ৬টি সংস্করণ প্রকাশ করেছিলেন। তিনি তার ধারণাগুলোকে আরও বিকশিত করেছিলেন, আংশিকভাবে সমালোচনার প্রত্যুত্তরে, এবং আংশিকভাবে তার নিজের ধারণাগুলো আরও মজবুত হয়ে ওঠা অব্যাহত ছিল। অরিজিন বইটিকে হালনাগাদ রাখা ছাড়াও তিনি আর কিছু সাধারণ বই লেখা অব্যাহত রেখেছিলেন তার কৌতূহলের বিষয়গুলো নিয়ে। সুন্দর অর্কিড, যাদের ফুলগুলো বিশেষ ধরনের পতঙ্গদের আকর্ষণ করার জন্য বিশেষভাবে অভিযোজিত, যারা এ ফুলগুলোর পরাগায়নের জন্য বিশেষায়িত। পতঙ্গভোজী উদ্ভিদ, যারা পতঙ্গ শিকার ও পরিপাক করতে পারে। লতানো গাছ, যারা দেয়াল বেয়ে উঠতে পারে। এছাড়া এমনকি সাধারণ কেঁচো। বিস্ময়কর নয় কেন তাকে সুবিশাল কৌতূহল সংবলিত একজন মানুষ হিসাবে তাকে বর্ণনা করা হয়েছিল। কোনো কিছুই তার দৃষ্টি এড়াতে পারেনি। অরিজিন মানব বিবর্তন নিয়ে কিছু বলেনি, যদিও ডারউইন জানতেন যে তার অন্তর্দৃষ্টিগুলো আমাদের জীববৈজ্ঞানিক ইতিহাসের ক্ষেত্রে একইভাবে সত্য। অরিজিনের প্রথম সংস্করণে যে কোনো পাঠকের কাছে এটি স্পষ্টভাবে প্রতীয়মান যে ডারউইন মানব প্রজাতির বিবর্তনের ধারণায় বিশ্বাস করতেন, কিন্তু তিনি ১ দশকের বেশি অপেক্ষা করেছিলেন তার দ্য ডিসেন্ট অফ ম্যান বইয়ে ১৮৭১ সালে প্রকাশিত সেটি নিয়ে আরও খোলামেলাভাবে আলোচনা করতে। ডারউইন জীববিবর্তনকে একটি বৈধ বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে নির্মাণ করেছিলেন, কিন্তু বিজ্ঞানী অবশ্য তার সাথে একমত হননি। কিছু বিজ্ঞানী, কিন্তু অধিকাংশই হয়েছিলেন, যদিও তারা নিজেদের সংস্করণ প্রস্তাব করেছিলেন কিভাবে এবং কেন একটি ঘটেছিল। ডারউইনের এই বিখ্যাত বইটির বেশ কিছু খুঁটিনাটি বিষয় পরবর্তী বৈজ্ঞানিক গবেষণাগুলো সংশোধন করেছে। এটি পুরোপুরিভাবে ত্রুটিহীন ছিল না, আর এটির এমন হওয়া দরকারও ছিল না। বিজ্ঞান এরকমই। কিন্তু ডাউনহাউসে তার স্টাডি আর বাগান থেকে ডারউইন নিশ্চিত করেছিলেন যে পৃথিবীতে জীবনের দিকে আর কখনোই আমরা একইভাবে তাকাবো না। আমাদের গ্রহের বিবর্তনীয় ইতিহাস আসলেই পৃথিবীর শ্রেষ্ঠ প্রদর্শনী।